আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন নামঞ্জুর। 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। নিঃশর্ত ক্ষমা ওনারা গ্রহণ করেন নাই। পূর্ণাঙ্গ যখন রায়টা প্রকাশ পাবে প্রয়োজনে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলব। মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। সারা দেশবাসী বুঝতে পারবে যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা কোনো নাগরিকের পক্ষেই উচিত না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনু হত্যার বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোড মার্চ, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। ঘটনা ধামা চাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। হোসেনি দালানে বোমা হামলা মামলায় 10 জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত। তদন্তে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কায় ইমামবাড়া কর্তৃপক্ষ। 3 দশকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ হয়নি দেশের প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন। শর্ত পূরণ না করায় বাদ পড়েছে লালবাগ কেল্লার মতো স্থাপনাও। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি20 মিশন শেষে দেশে ফিরল আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের নিঃশর্ত ক্ষমার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে 2 মন্ত্রীকে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্ষমার আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 8 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর মামলার রায়ের আগে প্রধান বিচারপতি এবং উচ্চ আদালত নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই আবেদনের উপর মন্ত্রীদের উপস্থিতিতে 3 কার্যদিবস শুনানি শেষে রোববার 2 মন্ত্রীর আবেদনই নামঞ্জুর করে দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চ। একই সাথে আদালত অবমাননার দায়ে 50,000 টাকা জরিমানার রায়ও দিয়েছেন আদালত। যে অপরাধের গুরুত্বটা এতই বেশি, তারা এই যে তাদের ক্ষমার প্রার্থনা করে যে দরখাস্ত দিয়েছেন সেটা তারা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে 2 মাননীয় মন্ত্রীকেই 50,000 টাকা জরিমানা করেছেন। এই 7 দিনের ভিতরে জরিমানার অর্থ জমা না দিলে তাদেরকে 1 সপ্তাহের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে বলে, দণ্ড লাভ করতে হবে বলে তারা উল্লেখ করেছেন। 2 মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় দেখে এই আদেশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। সেই নিঃশর্ত ক্ষমা ওনারা গ্রহণ করেন নাই। আদালতের পূর্ণাঙ্গ যখন রায়টা প্রকাশ পাবে তখন আমার দরকার প্রয়োজনে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলব। আদালত তার আদেশে বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই 2 মন্ত্রী প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল। ওই অনুষ্ঠানে আরো অনেকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করলেও শুধুমাত্র এই 2 জনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটা করা হয়েছে যাতে বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করে। 2 মন্ত্রীর স্বপদে বহাল থাকা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এই আদেশের পরিপ্রেক্ষিতে সারা দেশবাসী বুঝতে পারবে যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা কোনো নাগরিকের পক্ষেই উচিত না। এটা সংবিধানের এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে
মন্ত্রিসভা। গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় মীর কাশেমের রায়ের দিন খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছিল আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজও কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। কুমিল্লায় সকাল থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় সড়ক অবরোধ করেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেলা 12টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আজও কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সুষ্ঠু তদন্ত কমিশন করছে না? আজও কেন দ্রুত বিচারের আওতায় এদেরকে আনা হচ্ছে না? আমরা এর বিচার চাই। এত মিছিল, এত মিটিং, এত প্রতিবাদ করা সত্ত্বেও সরকারের একটুও কেন টনক নড়ছে না? এর আগে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আমাদের তনুর হত্যার দাবিতে যে আমরা আন্দোলন করতেছি, আমাদের কোনো প্রশাসন ভালো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং যাতে করে আর কখনো কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়। আমরা তার বিচার চাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তনু হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে সকাল 10টায় রাজশাহী 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষার্থী ফোরাম সহ বেশ কয়েকটি সংগঠন। এ সময় তরুণ হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে পঞ্চগড় ও নীলফামারীতেও মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। সকালে রাজধানী শাহবাগের প্রজন্ম চত্বর থেকে রোড মার্চ শুরু হয়। এ সময় মঞ্চের পক্ষ থেকে খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সকালে শাহবাগ থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লার অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। কুমিল্লার পথে যাত্রা শুরু করার আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সাইনবোর্ড এলাকায় প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয়। পরে চিটাং রোড, কাঁচপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা পথে পথে মানুষের সংহতি নিয়ে আমরা কুমিল্লা গিয়ে কুমিল্লার মানুষের সাথে সংহতি জানাতে চাই এবং আমরা আওয়াজ তুলতে চাই যে এই খুনি ধর্ষকদেরকে তাদের প্রাপ্য সর্বোচ্চ শাস্তি বুঝিয়ে দিতে হবে। এই সময় এলাকাবাসীও রোড মার্চের দাবির সাথে সংহতি প্রকাশ করেন। আমি জোর দাবি জানাই সরকারের কাছে যে তনু হত্যার বিচার দ্রুত করা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক। যারা এই কাজটা করছে তাদের ফাঁসি চাই এবং সমস্ত যারা ধর্ষক তাদের ফাঁসি, এর সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। রোড মার্চ শেষে বিকেলে কুমিল্লার কান্দির পাড়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা কুমিল্লার মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রোড মার্চের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার সজল দাস। আর রোড মার্চ এই মুহূর্তে আছে কুমিল্লার চান্দিনায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। জায়েদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের দাবিতে যে লং মার্চ করছেন, রোড মার্চ করছেন যে গণজাগরণ মঞ্চের সদস্যরা, তারা এরই মধ্যে কুমিল্লা চান্দিনায় এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা চান্দিনায়, সেই রোড মার্চের সাথে রয়েছে আমি। তারা এর আগে গৌরীপুরে পথসমাবেশ করেছে, চিটাগাং রোডে সমাবেশ করেছে এবং এখন তারা চান্দিনায় এসে পথসভা করছেন। তো পথসভা থেকে তারা আসলে একটি দাবি জানাচ্ছেন যে সোহাগী জাহান তনু এই মেধাবী শিক্ষার্থী এবং যে নাট্যকর্মী, তার যেন যে তার সাথে যে অন্যায় করা হয়েছে, তার সাথে যে অন্যায়ভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের যাতে বিচারের আওতায় আনা হয়। এই কারণে তারা আসলে এই গণজাগরণ মঞ্চের সদস্যরা গত শুক্রবার তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয় এবং তারা কুমিল্লায় যে এই হত্যাকারীদের বিচারের জন্য যে আন্দোলন করা হচ্ছে তার যে বাধা দেওয়া হচ্ছে, এমন একটি কথা আমরা আগেই শুনেছি যে আন্দোলনকারীদেরকে বাধা দেওয়া হচ্ছে মূলত সেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশের জন্য এই গণজাগরণ
গণজাগরণ মঞ্চের সদস্যরা রোড মার্চ করছেন। আজ সকালে আসলে রোড মার্চটি ঢাকার শাহবাগের যে গণজাগরণ মঞ্চ সেখান থেকে রওনা দিয়েছে তারা কুমিল্লার উদ্দেশ্যে, এবং সেখান থেকে তারা একের পর এক সামনে এগিয়ে কুমিল্লার বিভিন্ন জায়গায় তারা পথসভা করছেন, এবং এই পথসভার মাধ্যমে তারা আস্তে আস্তে কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছেন, এবং কুমিল্লায় পৌঁছে তারা মূলত কুমিল্লার যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা সঙ্গীত পরিবেশন করছেন, গণসঙ্গীত, যে প্রতিবাদী যে গণসঙ্গীত রয়েছে সেগুলো পরিবেশন করছেন, এবং এই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তারা আসলে এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষের মধ্যে যে বিচারের যে দাবি, এই দাবির কথাটা তারা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান। এবং এই মুহূর্তে যে চান্দিনায় বাজারে রয়েছে আমরা, এখানে মূলত এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো আজকে সকাল থেকে আমি এই রোড মার্চের সাথে রয়েছি, এবং রোড মার্চের এই যে রোড মার্চ রয়েছে তারা রোড মার্চটি কুমিল্লায় গিয়ে পৌঁছাবে, এবং সেখানে তারা সমাপনী রোড মার্চের সমাপনী অংশটি করবেন, এবং তারপরেই মূলত তারা সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবেন। মূলত তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতেই তারা তনু হত্যার বিচারের দাবি করছেন, এবং এই বিচারের দাবি তারা বলছেন যে এর আগেও যে ধর্ষণের ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে একের পর এক, কোনো হত্যারই ঠিকভাবে বিচার হচ্ছে না, এবং যাতে সব হত্যার বিচার হয়, এবং যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে তারা যেটা দাবি করছেন এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যেন আমরা খুব শিগগিরই ফিরে আসতে পারি। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ চান্দিনা থেকে, এবং এরপরে রোড মার্চটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবে, এবং কুমিল্লার যাওয়ার পথে হয়তো আরো দু একটি জায়গায় তারা থামবেন এবং তাদের যে পথসভা রয়েছে সেটি চলমান রাখবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। জায়েদ। কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। রোড মার্চ এই মুহূর্তে রয়েছে কুমিল্লার চান্দিনায়, সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। এদিকে জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তনুর পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে যখন প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি ধামাচাপা দেয়া হতে পারে বলেও আশঙ্কা তাদের। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে প্রভাবশালী যারাই জড়িত থাকুক তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি বিশ্লেষকদের। বিস্তারিত জোনায়েদ আল হাবিবের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে রাজপথ, শহরের সীমানা পেরিয়ে পাড়া মহল্লা, এমনকি রাজনৈতিক পরিচয় ভুলে সবাই যখন তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার, তখন সন্দেহভাজন হিসেবেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তার পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যরাতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের? সন্তানহারা পরিবারটির সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশবাসী জানতে চায় কি ঘটেছিল তনুর সঙ্গে, আর মূল ঘটনা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর কিনা সেটাও প্রশ্ন তাদের। হত্যাকাণ্ড যেখানে প্রতিরোধ করতে পারেনি, সে যখন চরম পাশবিক নির্যাতনের শিকার হলো, সেটা যখন প্রতিরোধ করতে পারেনি, অথচ সেই ভিকটিম পরিবারকে আবার গভীর রাতে তুলে নিয়ে আসা, আমি হতবাক হয়ে যাই যে এই ধরনের এটিও এক ধরনের নির্যাতনের ঘটনা। প্রথমত এটা পুলিশকে দিয়ে করানো যেত, দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিকেটেড কেস মনে করেন ইনভেস্টিগেশনের প্রয়োজনে যদি লাগেও আপনি এটা দুপুরবেলা বা সকালবেলা এটা আসতে পারেন। এটার মধ্য দিয়ে একটা সিম্বলিক মিনিং সাধারণ মানুষের কাছে যায় যে রাষ্ট্র খুবই ক্ষমতাশালী, এবং এটা আপনি যদি কোনো কিছু বিচার চান সেক্ষেত্রে হয়তো একটা বাধা তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে জড়িত থাকে, এর দায়ভার পুরো বাহিনী না নিয়ে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। সরকারের তরফ থেকে যদি স্পষ্টতর কোনো বক্তব্য না পাওয়া যায়, জনমনের যে শঙ্কা, যে সন্দেহ, যে প্রশ্নগুলি উদ্রেক হয়েছে, এটা জনমনে এক ধরনের অসন্তোষের জন্ম দিবে। যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই রকম ভালো না, আমরা ধরেই নেই যে রাষ্ট্রের কাছ থেকে সে বড় রকম পাবে না। সাফল্য নিজেদের ঝুলিতে নিতে বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, তা বন্ধ করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে একে অপরের সম্পূরক হিসেবে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ইন্টারপোলের তালিকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ পড়ায় প্রমাণ করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। দেশীয় গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান সম্পর্কে ইন্টারপোলের সরবরাহ করা তথ্য
মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটাবেস থেকে সকল তথ্য মুছে ফেলা হয়েছে। বাংলাদেশ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে এবং সেই সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপি এখন প্রাণহীন দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গত কাউন্সিলে লক্ষ্য করেছি খালেদা জিয়ার বক্তব্য, তিনি একটি বক্তব্যে খুব জোরালোভাবে বলেছেন যে আগামী 2019 সালে নির্বাচনে তিনি শেখ হাসিনা বিহীন নির্বাচন করতে চান। উনি এই যে কি বলতে চেয়েছেন, শেখ হাসিনাকে তিনি কি শেষ করতে চান, তাকে মেরে ফেলে দিয়ে তিনি নির্বাচন করতে চান কিনা সেটা আজকে আমাদের বুঝতে হবে। পরিষ্কার বলতে হবে কেন এই কথাটা আপনি বলেছেন, আপনার কাছে আমি ব্যাখ্যা চাই। আর যদি সঠিক ব্যাখ্যা না দেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এর জন্য তাকে আইনে কাঠ করে এনে তাকে গ্রেফতার করা হোক। দুপুরের সময় আরো থাকছে। প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডে। দেশ ও জাতির মঙ্গল কামনা। হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় 10 জেএমবি সদস্যকে আসামি করে মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানান শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। মামলা তদন্তে সন্তোষ প্রকাশ করলেও ইমামবাড়ার মুখপাত্র বলছেন হোসেনি দালানের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের 23 অক্টোবর মুহররমের রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় কেঁপে উঠে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় তীর্থস্থান হোসেনি দালান ইমামবাড়া। এই ঘটনায় নিহত হন 2 জন, আহত হন শতাধিক মানুষ। নৃশংস এই বোমা হামলা শুধু মানুষকে আতঙ্কিতই করেনি, আঘাত হানে হাজার বছরের ঐতিহ্যে। ঘটনার পর চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 13 জেএমবি সদস্যকে গ্রেফতার করে তারা। এদের মধ্যে 3 জন মারা যায় কথিত বন্দুকযুদ্ধে। বাকি 10 জনকে আসামি করে মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন বন্দুকযুদ্ধে মারা যাওয়া জেএমবির একটি অংশের সামরিক শাখার প্রধান শাহাদাত ওরফে আলবানি ছিলেন এই হামলার মূল পরিকল্পনাকারী। বাকিরা বিভিন্নভাবে সহায়তা ও হামলায় অংশ নেয়। আশা করতেছি যে শীঘ্রই আমরা এটার চার্জশিটটা দিয়ে দিতে পারবো। যারা অ্যাকিউজড তাদের যাতে শাস্তিটা ইনশিওর করা যায়। এই মামলার টোটাল সাক্ষ্য প্রমাণাদি সহ সবকিছু যেভাবে যা করা দরকার সেগুলো সুচারুভাবে করার জন্য আমরা একটু সময় নিচ্ছি। এদিকে হোসেনি দালানে গিয়ে দেখা যায় বোমা হামলার পর থেকে নিজেদের উদ্যোগে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ইমামবাড়ার মুখপাত্র জানান বোমা হামলার পর থেকে 24 ঘন্টা পুলিশি পাহারা দেওয়ার কথা বললেও বেশিরভাগ সময় থাকে না তাদের উপস্থিতি। সরকার আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিছে, কিন্তু কিছু গাফিলতি আছে। আপনারা আজকে দেখছেন যে পুলিশ নাই, থাকে না। আমি চাই যে অবহেলাটা যেমন না হোক, সঠিকভাবে পুলিশ থাকুক, এটাই চাই। থ্রেট অ্যাসেসমেন্টের মাধ্যমে এগুলো সাধারণত ফ্ল্যাকচুয়েট করে, কখনো হয়তো বা কোথাও ডিপ্লয় করা হয়, কখনো হয় না। এটা গোয়েন্দা তথ্য বা সার্কামস্ট্যান্স অনেক কিছুর উপরে নির্ভর করে। হোসেনি দালানে বোমা হামলার পর জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছিল আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন আইএস নয়, জেএমবি তাদের শক্তি জানান দিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় জামায়াতকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রধান সামুদ্রিক বন্দরের সূত্র ধরে চট্টগ্রামে প্রতিদিনই অনলাইনে হয় শত শত কোটি টাকার লেনদেন। দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান ক্ষেত্র বন্দরনগরী, কিন্তু এখনও সেখানে গড়ে ওঠেনি কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থায় এই খাতে যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের সূত্র ধরে বছরে অন্তত 25,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে কাস্টম হাউস। এছাড়া এখানে বড় বড় 100-র বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শত শত কোটি টাকার লেনদেন হয়।
আর রাজস্ব আদায় থেকে শুরু করে সব লেনদেনই হয়ে থাকে অনলাইনে। তবে হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির প্রেক্ষিতে উঠে এসেছে এখানকার সাইবার সিকিউরিটির বিষয়টি। এই ক্রাইমটা বন্ধে আমাদের আসলে স্পেশালাইজড কোনো ইউনিট আমরা তৈরি করিনি। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে নিয়ে এসেই আমরা ডিবিতে কিছু তাদেরকে সংগঠিত করেছি এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। সাইবার অপরাধের বিচারের জন্য দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালটি ঢাকায়, তাই যে কোনো সাইবার সংক্রান্ত সমস্যার সমাধানে সবাইকে ঢাকামুখী হতে হয়। যেগুলা সাইবার অপরাধের জন্য খুবই এসেনশিয়াল, সে সমস্ত জিনিসগুলোতে ইউনিট না থাকার কারণে পূরণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হ্যাকারদের প্রতিরোধে দক্ষ এবং কার্যকর সাইবার সিকিউরিটি সিস্টেম গড়ে তোলার কথা বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। যতই ডিজিটালাইজেশন বাড়ছে ততই কিন্তু হ্যাক করার ইয়াটা বাড়ছে, আশঙ্কাটা বাড়ছে। তাহলে যেটা হবে, হ্যাকাররা ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যাংক ধরতে পারে। যে কোনো ধরনের সাইবার অপরাধের জন্য এখানে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, ঢাকার সাথে সাথে চিটাগং একসাথে শুরু করার দরকার। আর্থিক খাতে যেই ধস এখন মানুষের যে আস্থা নষ্ট হয়েছে, বাণিজ্য খাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের ছাপ ফেলবে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোর 500-র বেশি শাখার পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে নগরী ও জেলার বিভিন্ন স্থানে। রয়েছে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতি দুদেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নয়। ঢাকায় ভারত বাংলাদেশ সহযোগিতা বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো গেলে প্রত্যেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবে। সেক্ষেত্রে প্রস্তাবিত উপ আঞ্চলিক জোট BBIN-কে গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যালেন্স আছে, আমরা যদি এইভাবেই চলতে থাকি, it is going to remain forever. India's market is now much more competitive. Bangladeshi goods have to compete with international goods in the market, with Chinese goods. আমাদের সকলেই যখন বলে ট্রেড গ্যাপ বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ইজ ভেরি বিগ, এই বড় ব্যবধানে আমাদের ক্ষতি। চীন আমাদের দেশে রপ্তানি করে 7 বিলিয়নের বেশি, ভারত থেকেও বেশি। কিন্তু একজন লোকেও চীন বাংলাদেশের এই যে বাণিজ্য ঘাটতি নিয়ে কেউ আলোচনা করে। প্রশ্নটা হলো ভারত আমরা কি রপ্তানি করি, হোয়াট ইজ দ্য মেজর আইটেমস? তৈরি পোশাক 81% কামস ফ্রম RMG। এখন আপনি কি ভারতে যদি ডিউটি দিয়েও থাকে, আপনি কি তৈরি পোশাক রপ্তানি করতে পারবেন? আগামী মাসের শেষ দিকে মেট্রো রেল প্রকল্পের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের ডিপো নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন, আর ডিপো নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষর করেন হিরোশি আসাকামি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, 8টি প্রকল্পের অধীনে পুরো কাজটি শেষ হবে 2024 সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার, এই পথে থাকবে 16টি স্টেশন। মাত্র 38 মিনিটে প্রতি ট্রিপে 60,000 মানুষ এই পথে যাতায়াত করতে পারবেন বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার ছাড়াও এই প্রকল্পে অর্থায়ন করবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের মেট্রো রেল কনস্ট্রাকশনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। আমরা এপ্রিলের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় দিলে কনস্ট্রাকশনের যে শুভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন আমরা করতে পারবো। টি-20 বিশ্ব আসর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরে মাশরাফি বাহিনী। দলের সামগ্রিক পারফরমেন্স হতাশ করলেও লড়াকু মনোভাবের কারণে কিছুটা হলেও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে অধিনায়ক মাশরাফির কণ্ঠে। সেই সঙ্গে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সামনের দিনগুলোতে আরও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন ম্যাচ।
ভারতের কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সামনে এমনটাই জানিয়েছেন তিনি। টি-20 বিশ্ব আসরের অভিযান শেষ, এবার ফেরার পালা। দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তাই সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড়। নির্ধারিত সময়ই ঢাকায় অবতরণ করল মাশরাফিদের বহনকারী বিমানটি। ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে ক্রিকেটারদের বের হতে হতে আরও লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। সবার আগে বেরিয়ে এলেন টাইগার অধিনায়ক মাশরাফি। উপস্থিত গণমাধ্যম কর্মীদের কৌতূহলময় প্রশ্নবাণে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না তিনি। ব্যাখ্যা করলেন আসর থেকে প্রাপ্তি অপ্রাপ্তিগুলো। টি-20 ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড সেটআপটা তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন হয়তো ছোটখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে। ঘুরে ফিরে আসলো আবারও তাসকিন সানির প্রসঙ্গ। সঙ্গে ছিল পুরো আসরে ব্যাটিং অলরাউন্ডার নাসিরকে এক ম্যাচও না খেলানোর ব্যাখ্যাও। তাসকিন দেখেন লাস্ট 8টা ম্যাচ খেলেছে, ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমি রেট বোলার সে। প্লেয়ার লাইক তাসকিনকে হারানো অবশ্যই ডিফিকাল্ট। নাসিরকে সিলেকশন হয়তোবা কোনো ম্যাচে যেহেতু শুভাগত গিয়েছে ওইখানে হয়তোবা আমরা শুভাগতকে খেলিয়েছি। তো আসলে এখানে টোটালি ওই একই কথা বলতে হবে যে কম্বিনেশনের কারণে। দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ধৈর্যও ধরতে বললেন বাংলাদেশের ক্রিকেট মাঠের এই কাণ্ডারি। দেশবাসীর উদ্দেশ্যে বলবো সবসময় ওনারা সাথে ছিলেন আমাদের। আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে। অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদেরও অনেক খারাপ লাগছে অ্যাটলিস্ট ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কঠিন ম্যাচ ইনশাল্লাহ জিতবো। নিজেদের পারফরমেন্সে হতাশ হলেও সামনের দিনগুলো নিয়ে আশাবাদী মাশরাফি। কারণটা পরিষ্কারই, টি-20 ফরম্যাটে টাইগাররা যে লড়াই করতে পারে সেই মনোবলের রসদটুকু তো এই আসর থেকেই তারা পেয়ে গেছে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণের অভাব, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপনে ব্যর্থতা এবং আইন সংশোধন না করায় দীর্ঘ 31 বছরেও দেশের নতুন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থতার কারণে অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়ছে লালবাগ কেল্লা ও হলুদ বিহারের মতো গুরুত্বপূর্ণ নিদর্শন। বিশেষজ্ঞদের মতে প্রত্নসম্পদ বিশ্ব ঐতিহ্যের অংশ হলে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা আয় হতো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এরপরে দীর্ঘ সময় পার হলেও কার্যকর উদ্যোগ না থাকায় সুলতানি, মোগল, ব্রিটিশ সহ বিভিন্ন আমলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর তালিকাভুক্ত হতে পারেনি। এজন্য বিদ্যমান আইন সংশোধন না করা, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপন ও যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতাকে দায়ী করেছেন প্রত্নতত্ত্ববিদরা। একটা জিনিস থাকলেই হলো না, সে কতটা গুরুত্ব ধারণ করে ঐতিহাসিকভাবে তার একটা উপস্থাপনার দরকার আছে। সে উপস্থাপনার আমাদের ঘাটতি আছে এবং প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ চলছে কোন না কোনো ভাবে, সেগুলো আমরা প্রতিহত করতে পারছি না। ফলে সেই সম্পদ আমি কেমন করে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য যথাযথ জায়গায় উপস্থাপন করব। এর মধ্যে 1997 সালে মহাস্থানগড়, কান্তজি মন্দির, ময়নামতি, লালবাগ দুর্গ ও হলুদ বিহার সহ 5টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়, কিন্তু বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে লালবাগ ও হলুদ বিহার। বর্তমানে চূড়ান্ত মনোনয়নের জন্য মহাস্থানগড়ের নথিপত্র তৈরি কাজ চললেও বাকিগুলোর কোনো অগ্রগতি নেই। কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে, যেমন একটা অর্ডিন্যান্স, তারপরে অ্যাক্ট রিভাইজ এবং অন্যান্য যে গেজেট নোটিফিকেশনগুলো ইন্ডিভিজুয়ালি করতে হবে। এরকম একাধিক বহু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো ফিল আপ করার পরেই নমিনেশন ডসিয়েটা যদি ফাইনাল করা হয় তারা বিবেচনা করবেন। অথচ প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্ন পর্যটনের সমন্বয়ে প্যাকেজ ট্যুর করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হতো বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা। আমাদের যে ইনকামগুলো রয়েছে, এই ইনকামগুলোই যদি আমাদের ওই সাইটগুলো উন্নয়নের কাজে ব্যয় হয়, তাহলে আমার মনে হয় ওই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। তাতে দেশ বিদেশের মানে যারা পর্যটক রয়েছে, গবেষক রয়েছে, তারা আকৃষ্ট হবে এবং আমি মনে করি যে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ হবে প্রত্ন পর্যটনের শ্রেষ্ঠ লীলাভূমি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে প্রত্নতত্ত্ব ঐতিহ্য আইন 2012 সংসদে পাশের অপেক্ষায় আছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আবারও তনু হত্যাকাণ্ড প্রসঙ্গ। সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজও বিক্ষোভ চলছে কুমিল্লায়। এই মুহূর্তে শহরের কান্দির পাড়ে আছেন আমাদের রিপোর্টার বক্তার মুন্না। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না। হ্যাঁ ইশাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে
আজকে সকাল থেকে যেটা এখানে কুমিল্লায় যেটা হয়েছে তনু হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সেখানকার শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে। আবার এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা, যারা ছাত্রছাত্রী আছে ওখানকার শিক্ষার্থী, তারা মহাসড়ক অবরোধ করেছিল। তো তারা প্রায় 3 ঘন্টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিল। এর পরবর্তীতে একটা পর্যায়ে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার এবং পুলিশ সুপার যিনি আছেন শাহ আবিদ হোসেন, ওনারা গিয়ে সুস্থ তদন্ত হবে, এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত হবে এবং দোষীদের গ্রেফতার করা হবে, এই ধরনের আশ্বাস দেওয়ার পর তারপরে তারা অবরোধটা প্রত্যাহার করে নেয়। আর এখন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে আমার এই কিছুক্ষণ আগেও আমার এই যে মামলার ডিবি তদন্ত যে যিনি করছেন এখানকার ডিবির ইন্সপেক্টর মঞ্জুর আলম, ওনার সাথে কিছুক্ষণ আগে আমার মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি আমাকে যেটা জানিয়েছেন, তিনি ক্যান্টনমেন্ট এলাকায় এই মামলা তদন্ত করার জন্য ক্যান্টনমেন্ট এলাকাতেই আছেন এবং মামলা তদন্ত করছেন। এবং তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে সেনাবাহিনী আপনাকে কতটুকু সহযোগিতা করছে এই মামলা তদন্তের ক্ষেত্রে। তো তিনি বলছেন যে সেনাবাহিনী আমাকে যথেষ্ট রকম সহযোগিতা করছে, এটাই তিনি আমাকে বলেছেন। পুলিশ সুপার মহোদয় যিনি আছেন তিনিও সেখানে আছেন। তো মোটামুটি এই তদন্ত কাজও আজকে যেটা আমরা বলতে পারি এটা অগ্রগতি হয়েছে, তদন্ত কাজ মোটামুটি শুরু হয়ে গিয়েছে, এই একটা বিষয়। আর এখানে কিছুক্ষণ আগে যেটা এখানকে আমি কান্দিরপাড়, এখন পূবালী চত্বর, কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর এলাকায় আছে, সেই জায়গায় গণজাগরণ মঞ্চের যিনি ঢাকার নেতৃবৃন্দ যারা আছেন, ইমরান সরকার সহ যারা নেতৃবৃন্দ আছেন তারা এখানে আসবেন, তারা এখানে একটা প্রোগ্রাম করবেন এবং এই জন্য তারা মোটামুটি এখানে গণজাগরণ মঞ্চের যারা কর্মীরা আছেন এবং নেতারা আছেন কুমিল্লার, তারা এখানে জড়ো হয়েছেন। তো আস্তে আস্তে জড়ো হচ্ছেন, এর মধ্যে তারাও ঢাকা নেতৃবৃন্দরা এসে পৌঁছালে হয়তোবা তারা এখানে কোনো একটা অনুষ্ঠান, তারা প্রতিবাদ বিক্ষোভ, ওনারা যে তাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি ওনারা পালন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশরাত। দর্শক, সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজও বিক্ষোভ চলছে কুমিল্লায়। শহরের কান্দিরপাড় থেকে সেই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বক্তার মুন্না। দুপুরের সময় আরো থাকছে টি-20 বিশ্ব আসরে মোহালিতে রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ভারত। সেমিফাইনালের টিকিট পেতে মরিয়া দুদলই। আজ ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে যীশু খ্রিস্ট পুনরুত্থান লাভ করেন। সকালে মানিক মিয়া এভিনিউয়ে টিএনটি মাঠে প্রার্থনার আয়োজন করে ঢাকা পাস্টর্স ফেলোশিপ। যীশু ভক্তদের আহ্বান ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। পর্যায়ক্রমে চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, দেশ ও জাতির জন্য প্রার্থনা, প্রশংসা, আরাধনা, প্রভুবাক্য প্রচার। সবশেষ আশীর বচনের মধ্য দিয়ে শেষ হয় সকালের প্রার্থনা। আগামী 7 এপ্রিল থেকে ওমান রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে বোয়িং 737-800 উড়োজাহাজটি সপ্তাহে 4 দিন ঢাকা, চট্টগ্রাম, মাস্কট রুটে চলাচল করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। রিজেন্ট এয়ারওয়েজের এই উড়োজাহাজের যাত্রী ধারণ ক্ষমতা 183 জন। 2010 সাল থেকে যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারওয়েজের এটি 5ম আন্তর্জাতিক রুট। এছাড়াও কম ভাড়ায় উন্নত যাত্রী সেবার মান ও সুযোগ সুবিধা নিয়ে এটি ওমান প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে জানায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যুক্তরাষ্ট্রে সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শনিবার প্রচারণামূলক এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তরের হুমকি ধামকির ধারাবাহিকতায় এই ভিডিও প্রচার করা হলো। এর শেষাংশে কোরীয় ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদীরা উত্তর পিয়ংইয়ং এর দিকে 1 ইঞ্চিও অগ্রসর হলে তাৎক্ষণিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার হুমকি দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উনকেও ওই মহড়া পরিদর্শন করতে দেখা যায়। সুপার 10-এ অঘোষিত কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাতে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত।
ম্যাচের জয়ী দলই নিউজিল্যান্ডের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পাবে সেমিফাইনালের টিকিট, আর হেরে যাওয়া দলকে বিদায় নিতে হবে আসর থেকে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মোহালিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ভারত অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি। মাঠের পারফরমেন্সের চেয়ে তারা হয়তো বিগ থ্রির কল্যাণে আলোচিত সমালোচিত একটু বেশি। তারপরও বর্তমান সময়ের পারফরমেন্সের বিবেচনায় দুই দলের ক্রিকেটীয় লড়াইটা জমজমাট হবে বলেই প্রত্যাশা করেন ক্রিকেট প্রেমীরা। টি-20-র এবারের বিশ্ব আসরে অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা মলিন টিম ইন্ডিয়ার পারফরমেন্সের দুটি। পাকিস্তানের বিপক্ষে সহজে জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে মাত্র 1 রানে জিতেছে তারা। আর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়ে শুরুটা একেবারেই বাজেভাবে করেছিল ধোনি বাহিনী। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সবশেষ 3 ম্যাচের টি-20 সিরিজেই স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল তারা। বিশ্ব আসরের মাত্র কদিন আগের সেই সুখস্মৃতিকে আরেকবার আত্মবিশ্বাসের পারদ হিসাবে ব্যবহার করতে চায় টিম ইন্ডিয়া। মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত 12 বারের দেখায় 8 বারই জিতেছে ভারত, হেরেছে বাকি 4টিতে। বিশ্ব আসরের ক্ষেত্রে অবশ্য 4 বারের দেখায় সমান 2টি করে জয় আছে দু দলেরই। র্যাঙ্কিংয়েও ভারত যেখানে নাম্বার 1, অজিরা সেখানে রয়েছে 6-এ। তাই পরিসংখ্যানের পাতায় কিছুটা হলেও এগিয়ে ধোনির দল। দলে কোনো ইনজুরি না থাকায় আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি টিম ইন্ডিয়ার। অন্যদিকে বর্তমানে টেবিলে ভারতের সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে থাকার বিষয়টি কিছুটা হলেও স্বস্তি দেবে অজিদের তাঁবুতে। তারপরও হারলেই যেহেতু বাদ, তাই অনেকটাই সাবধানী ড্যারেল লেমনের দল। তারাও সুপার 10-এ শুধু হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এবারের আসর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাওয়া ওয়াটসনকেও ভালোভাবেই বিদায়ী সম্বর্ধনাটা দিতে চাইবে তার সতীর্থরা। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশী অপরিবর্তিত রেখে মাঠে নামাতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে অ্যাস্টন এগারকে থাকতে হচ্ছে দ্বাদশ ব্যক্তি হিসেবেই। অঘোষিত কোয়ার্টার ফাইনাল, উত্তেজনা, নাটকীয়তায় পরিপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় এখন সারা বিশ্বের ক্রিকেট পিপাসুরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষমার আবেদন নামঞ্জুর, 50,000 টাকা জরিমানা। মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায় ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তনু হত্যার বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোড মার্চ, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। ঘটনার ধামাচাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। হোসেনি দালানে বোমা হামলা মামলায় 10 জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত। তদন্তে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কায় ইমামবাড়া কর্তৃপক্ষ। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।